নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। জুলাই আন্দোলনের অন্যতম মুখ তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে মৃত্যু ঝুঁকি নিয়ে নিপীড়ন সয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন 24-এ। তাদের অসীম সাহসিকতায় সেই সরকারের পতন হয়, দেশ থেকে বাধ্য হন শেখ হাসিনা। মাতৃভূমি অথবা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সফল আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া এখন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় সামাল দিচ্ছেন। এখনও সোচ্চার, রাষ্ট্র সংস্কারের পক্ষে উচ্চকণ্ঠ আছেন জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের অধিকার আদায়ে। নানা বিষয়ে তিনি আলোচনায় থাকছেন, বিতর্ক থাকছে তাকে নিয়ে, তিনি তার জবাবও দিচ্ছেন। অনেক সময় নতুন করে আলোচনায় আসছেন, সবসময় অনেক সময় না, নতুন করে আলোচনায় থাকছেন সবসময়। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় সামলাচ্ছেন, সেই উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই আজকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে আছেন। আর জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ। জনাব ভূঁইয়া, আমি যেহেতু আপনি এই জুলাই আন্দোলন থেকে শুরু করে, মানে 1 বছর আগে যে আন্দোলনটা একটা পরিণতি পেয়েছে, সেটা থেকে শুরু করে সরকারে থাকার কারণে আপনি অনেক বিষয়ে কালের সাক্ষী, সেজন্য আপনাকে একটু শুরু করতে চাই। আপনার সাবেক এপিএস জনাব মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক। তার বিরুদ্ধে 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আমাদের প্রশ্ন, এটি আপনি কখন জানতে পেরেছিলেন এবং দুর্নীতিতে জড়িয়ে তিনি আপনার নাম এবং প্রভাব খাটিয়েছেন কিনা? কারণ তার পক্ষে তো আর কোনো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, সিদ্ধান্ত আপনার পক্ষে নেওয়া সম্ভব। আপনিও এটার সঙ্গে আসলে জড়িয়েছেন কিনা? যদি আপনি ফেয়ার ট্রায়াল চান, আপনারও আসলে দুদকে হাজিরা দেওয়া উচিত কিনা, পুরোটা নিয়ে যদি একটু বলেন। এটা তো খালেদ ভাই, এটা তো মানে বিভিন্ন রিপোর্টে আসলে পারসেপশন তৈরি করা হয়েছে। এখন যদি আমি প্রথম দিক থেকে বলি যে মোয়াজ্জেম নিজে অব্যাহতি দিয়েছে, তো অব্যাহতি দেওয়ার পরে এটা সংবাদ মাধ্যমে প্রচার করা হলো যে এটা করা হয়েছে, এটা মানে তাকে বহিষ্কার করা হয়েছে, মানে অপসারণ করা হয়েছে। অব্যাহতি আর অপসারণের মধ্যে তো পার্থক্য আছে। তো এটাকে প্রচারটা করা হয়েছে প্রাথমিকভাবে ভিন্নভাবে, এবং পরবর্তীতে আমি যেটা বললাম যে এই যে গোয়েন্দা সংস্থা চোথায় নিউজ করে 311 কোটির একটা নাম্বার উইদাউট এনি রেফারেন্স উঠাই দেয়া। এখন আমি টকশোতেও একজন নেতাকে বলতে শুনলাম যে 200 কোটি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে নাকি, এটা কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না কেন? কিন্তু আপনি যদি দেখেন সে সময় করেন যে আমি কিন্তু যখন অভিযোগটা আসে তখন আমি নিজে দুদকের চেয়ারম্যানকে অনুরোধ করছি এই বিষয়ে করার জন্য, তদন্ত করার জন্য, এবং দুদকে সেটা তদন্ত চলমান আছে। সর্বশেষ আমার খোঁজ নেওয়ার যখন সুযোগ হয়েছে তখন আমি যতদূর জেনেছি যে কোনো প্রকার দুদক সাধারণত কি দেখে থাকে, কোনো নতুন সম্পত্তি ক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট, মানি লন্ডারিং, এই বিষয়গুলো আছে কিনা, এই ধরনের কোনো প্রকার প্রমাণ তারা পান নাই। একটা জিনিস পেয়েছেন, সেটা হচ্ছে মোয়াজ্জেমের ভাইয়ের বড় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে 14 লাখ টাকা একবার ঢুকছে, আবার বের করা হয়েছে। এবং সেটার ব্যাপারে আমি পরে জানতে চাই, আমি যতটুকু জানতে পেরেছি যে সেটা ওর মায়ের চিকিৎসার জন্য আর কোন একটা ভিসা ইস্যুর জন্য হচ্ছে অ্যাকাউন্টের টাকা দেখাতে হয়, এই জন্য কারো থেকে ধার নিয়ে সেটা ঢুকানো হয়েছিল এবং পরবর্তীতে বের করে আবার পরিশোধ করা হয়েছে। তো এটা আমারও দায় বর্তায় যে এটা খোঁজ নেওয়া, যে আমার ক্ষমতার অপব্যবহার করে কেউ দুর্নীতি করছে কিনা। সেই জায়গা থেকে কিন্তু দুদককে আপনি মোহন ভাইকে জিজ্ঞেস করতে পারেন। আমি নিজে ওনাকে ফোন করে বলেছি যে আপনি করেন, এবং আমি গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই দুইটাকেই বলছি যে আপনারা এটা নিয়ে অনুসন্ধান করেন, করে আমাকে জানান যে কোথায় আসলে দুর্নীতি হয়েছে। কিন্তু সেরকম কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই। সেরকম কিছু দুদকেও পেয়েছে বলে আমি সর্বশেষ আপডেট জানি না। অবশ্যই সেটা যেহেতু তদন্ত চলমান আছে, সেটার বিষয়ে রিপোর্ট পাওয়া যাবে, সবাই দেখবে। কিন্তু এটা এই যে রিপোর্ট করে সমানে বিভিন্ন জায়গায় মিম বানিয়ে বা ফেসবুক পোস্টে একটা পারসেপশন যে তৈরি করা হলো যে এপিএস দুর্নীতি করছে মানে উপদেষ্টাও দুর্নীতি করছে। আজ পর্যন্ত দেখেন আমাদের এত সার্ভেলেন্স হয়, এত কিছু লিক হয়, এত মানে ভিডিও চলে যায়, এটা চলে যায়, ওটা চলে যায়, আজ পর্যন্ত আপনার কি মনে হয় না যেরকম কিছু করলে মানে দুর্নীতির প্রমাণ কিংবা দুর্নীতি করে থাকলে অর্থ তো মানি ম্যানেজমেন্ট, এটার কোনো প্রমাণ সামনে আমার অবশ্যই মনে হয়, ভালো প্রশ্ন করছেন আসিফ। আমার কাছে মনে হয়, কিন্তু আমি মনে করছি আপনি তো একটা দুর্দণ্ড প্রতাপশালী উপদেষ্টা, আপনি এগুলি চাপাও দিতে পারেন। সেই জন্য এটা হইতে পারে আর কি, যে আমরা জানতে পারতেছি না, আমরা যারা সাধারণ লোক। আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি।
আমাদের প্রশ্নটা একটু এরকম, আমাদের দর্শকদের মতটা একটু বলে রাখি। দর্শকরা বলছেন যে আমি নাকি আপনাকে কুসুম কুসুম প্রশ্ন করছি এলাকার, কারণ শিখারানী নিয়ে তো আপনি এড়িয়ে গেলেন, উনার বাবা মপ করে তাকে লাঞ্ছিত করেছেন, এটার এখতিয়ার তাকে কে দিয়েছেন, এটা জনাব এস এস সামির এই প্রশ্ন করেছেন। আপনি এটার জবাব একটু এইটার পরে দিয়ে, আপনি শুধু এইটা বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তার উপদেষ্টারা এবং তার সরকারে যারা থাকবেন তারা সম্পদের হিসাব দিবেন। আপনি কি আপনার সম্পদের হিসাব দিতে রেডি আছেন? মানে আপনি কি আপনার সম্পদের হিসাব দিবেন? মানে এই উপদেষ্টা হওয়ার পরে কি আপনার সম্পদ অনেক বেড়েছে? মানে দুইটাই যদি একটু বলেন। সম্পদের হিসাবের ক্ষেত্রে সম্পদের হিসাব প্রথম মাসে আমাদের থেকে চাওয়া হয়েছিল, কিন্তু আমার কোনো আমি যেহেতু আয়কর এর আগে আমি আয় করতাম না, তো আয়কর রিটার্ন তো আপনি জানেন যে 3 নাম্বার খোলার পরে 1 বছর পরে আয়কর রিটার্ন জমা দিতে হয়। তো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়টা হয় না, সে কারণে আমি সম্পদের হিসাব দিতে পারি না। আমি ক্যাবিনেটকে অবগত করেছি যে আমি এর আগে কোনো আয় করতাম না, যে কারণে আমার 3 নাম্বারটা নতুন খোলা হয়েছে। তো সম্পদের হিসাবটা আমি যখন এই যেহেতু 1 বছর অলমোস্ট হয়ে গেছে এবং এখন আমার অবশ্যই সরকারি বেতন ভাতা আছে, আয় আছে, তো এইটা আমি যথারীতি দিব এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে এটা আমি সরকারের কাছেও দিব এবং পাবলিক ডোমেইনেও আমার সম্পদের আয় ব্যয়ের হিসাবটা আমি দেব। ওকে, আর মপ করে শিখারানির ব্যাপারটা কি আপনি এটার কোনো জবাব দিতে চান? জনাব এস এস সামির একটা কথা বলুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে মানে মপ করে যেটা বলা হচ্ছে একটা ভিডিওতে দেখানো হচ্ছে, কিন্তু সেখানে মানে ফ্রেমিংটা খুব ইন্টারেস্টিংলি করা হয়েছে। শিখারানী যখন তিনি প্রধান মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, যখন বাবাকে এই যে স্বাক্ষর জালিয়াতি করে অব্যাহতি দেওয়া হলো 3 কি 4 বছর 5 বছর বোধহয়, তো সেই সময়টাতে তিনি শিক্ষার্থীদেরকে মানে কেউ হিজাব পরে আসলে তাকে মারধর করা। আমাদের ওই স্কুলে আমি 2 বছর পড়াশোনা করেছি, ক্লাস 6-7। তো স্কুলের পাশে হচ্ছে একটা মসজিদ আছে, ওই মসজিদ এবং স্কুলের সংযোগের জন্য একটা পকেট গেট আছে, ওই পকেট গেটটা উনি বন্ধ করে দিয়েছিলেন যাতে স্টুডেন্টরা নামাজ না পড়তে পারে, স্টুডেন্টদেরকে মারধর করা। আপনার মনে আছে খালেদ ভাই, 5 আগস্টের পরে ইভেন হলিক্রস কলেজের মতো ইয়াতেও যেসব টিচারদেরকে স্টুডেন্টরা পছন্দ করতো না, তাদের বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করা হয়েছিল। এবং মানে দেশের অনেক ভালো ভালো স্কুল কলেজে এই ঘটনাগুলো ঘটেছে এবং এটারই ধারাবাহিকতা হিসেবে 5 আগস্টের পরে শিখারানী রায়ের বিরুদ্ধে যেহেতু স্টুডেন্টদের একটা ইয়া ছিল, কিন্তু ক্ষোভ ছিল, তারা সেটার বই প্রকাশ করতে গিয়ে। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই, আপনি কি সত্যি এটা বলতেছেন যে বাংলাদেশের কোনো একটা হিন্দু স্কুল শিক্ষক, আমরাও তো আসলে হিন্দি স্কুল শিক্ষক শিক্ষিকার কাছে আমরা পড়েছি, কিন্তু তারা কখনো নামাজ পড়তে বাধা দিয়েছেন, হিজাব পরেছেন বলে কাউকে মারধর করেছেন, এরকম আমি কখনো দেখি নাই, এক্সপেরিয়েন্স করি না। খালেদ ভাই, আপনি আপনার বাড়ি তো মুরাদনগর, আপনি আপনার বাড়ি থেকে যে কাউকে হচ্ছে আমাদের ওই স্কুলের আশেপাশের যে কোনো র্যান্ডম যে কোনো বাসায় গিয়ে কথা বলতে বলেন, তারা এটা বলবে, তারা এটা একদম। এবং আমরা ওই যে রিপোর্টের ইয়াতে ওই আপনি যদি যে কোনো স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, ইভেন ওই বাচ্চাটাকে মারা হয়েছে হিজাব পরার কারণে পিটিতে, স্কুলে যে প্রারম্ভিক যে ইয়া হয়, এবং তার দাদি আসছে বিচার চাওয়ার জন্য, তার দাদিকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল সে সময়টায়, এবং তিনি সে সময় দোর্দণ্ড প্রভাবশালী ছিলেন এবং দুইজন স্টুডেন্টকে তার কথা না শোনার কারণে তিনি পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছিলেন, মানে 2জন আন্ডার এজ মানে স্কুলের স্টুডেন্ট আর কি, 14-15 বছরের 2টা বাচ্চাকে। এইগুলো আপনি সেখানে ওই আশেপাশের অভিভাবক যারা আছে যে কাউকে জিজ্ঞেস করলে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। বেশি দিন আগের তো ঘটনা না, 2014 সাল থেকে 19 সালের ঘটনা। তো এখন যে মবটা ইয়া করা হলো, সেটাতে কি আপনার ভূমিকা ছিল কোনো? আপনি বলেছিলেন যে তোমরা যাও গে। 5 আগস্টের পরে যেভাবে আসলে বিভিন্ন স্কুলে সারা দেশে মব হয়েছে, আমরা সরকার থেকে সেটা নিউট্রালাইজ করার জন্য চেষ্টা করেছি। শিক্ষা মন্ত্রণালয় সে সময় কাজ করেছে এবং সেখানে ওই যে একটা ভিডিওতে যেখানে দেখানো হচ্ছে, সেখানে বাবা মূলত গিয়েছিলেন তাকে সেখান থেকে মানে বাঁচানোর জন্য, মানে শিক্ষার্থীদের ইয়া থেকে। শিক্ষার্থীরা প্রথমে দাবি করে পদত্যাগের, তিনি পদত্যাগ করতে রাজি না হলে এক ধরনের মানে মব তৈরি করা হয় এবং ওই ধরনের সিচুয়েশন তৈরি করা হয়। কিন্তু পূর্ববর্তী শত্রুতা এবং ইয়ার জের ধরে তিনি দায়টা আমাদের উপরে, বাবার উপরে দিয়েছেন। এবং ওই শত্রুতার রেশটা যদি আমি বলি, তাহলে তিনি এই যে স্বাক্ষর জালিয়াতি করে বাবাকে অপসারণ করার কারণেই তো উনি আসলে প্রধান শিক্ষক, উনি তো বেনিফিশিয়ারি ওটার, উনি প্রধান শিক্ষিকা হতে পেরেছেন। এবং পরবর্তীতে শিক্ষা বোর্ড সেখানে ইয়া দেয় যে ওনাকে আবার পুনর্বহাল করার জন্য, এটা ভুয়া, এবং সেখানেও ওনারা মানেননি। হাইকোর্টে ওনারা রিট করেছেন, 2বার রিট করেছেন, 2বারই ভার্ডিক্ট বাবার পক্ষে আসে। এবং পরবর্তীতে বাবা তার ওই যে 5 বছর যে চাকরিতে ছিলেন না, সেই বকেয়া বেতন ভাতা সহ আবার চাকরি পুনরায় ফেরত পান 2020 সালে। আমার মনে হয় এই ব্যাপারটা আসলে আদালতে ট্রাই করা উচিত, কারণ আপনি আপনার কথা বলছেন, তারা তাদের কথা বলছেন, সেই ব্যাপারটা আসলে আদালতে দেখা উচিত। না, অবশ্যই আমি আদালতে ট্রাই করব, অবশ্যই আমাদের সব এভিডেন্স আছে। রাইট।
আমরা একটু খেলার মাঠে আসি। আপনাকে বড় বড় দুটি মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় যথেষ্ট বড়, তার বাইরে আপনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, সেটি সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলির একটা। কিন্তু আপনার সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে যে আপনার নিয়োগ করা বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে তার জায়গায় আবার আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে আপনি নিয়োগ করেছেন। ফারুককে অপসারণের আগে স্টেশনে না থাকার কারণে, মানে পালিয়ে যাওয়ার কারণে অলরেডি গালিগালাজ বলে করা যায় না। সরকার আপনাকে গালিগালাজ করলে বা আপনাকে বকা দিলে বা আপনাকে সমালোচনা করলে নাকি জেল টেল দেওয়া হয়। কয়েকদিন আগে নাকি কি স্কুলের এক বাচ্চাকে জেল দেওয়া হয়েছে ফেসবুক। এই ড্রাস্টিক চেঞ্জ না হয়ে সেটা গ্র্যাজুয়ালিজমের মাধ্যমে আস্তে আস্তে পরিবর্তনটা হওয়া এবং 1 বছর পরে একটা ঘোষণাপত্র পাওয়া এবং সংস্কারের বিষয়গুলো, আমরা তো সংবিধান পুনর্লিখনের কথা বলেছি। এখন ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন ডক্টর আলী রিয়াজ স্যার, তিনিও পুনর্লিখনের কথা বলেছেন। কিন্তু সার্বিক বাস্তবতায় এবং এই যে স্থিতিশীলতা রক্ষার যেই একটা বৈশিষ্ট্য বা এই জায়গা থেকেই এই ড্রাস্টিক চেঞ্জ বা এই পরিবর্তনের জায়গাগুলো ওইভাবে সম্ভব হয়নি এবং সেটা একটা গ্র্যাজুয়াল পরিবর্তনের দিকে আসলে আমাদেরকে যেতে হয়েছে এবং যেতে হচ্ছে। ওকে, সর্বশেষ প্রশ্ন, নির্বাচন। এই মুহূর্তে আমার কাছে যে ফটো কার্ডটা আমি দেখছি সেটি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক তাকে উদ্ধৃত করছে একটা টেলিভিশন। সেটি বলছে, ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি। আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে। আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই, এই কোটেশনটা আমি বললাম, আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন আসলে কবে হবে? কেউ কেউ ঘোষণা দিচ্ছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, অনেকেই বলছেন যে বলে বটে আসলে ইলেকশন হবে না, কিছু একটা বলে টলে এই সরকার আরো কিছুদিন রয়ে যাবে। আপনার কাছে কি মনে হয়? আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমি মানে ফেব্রুয়ারিতে ইলেকশন করার ক্ষেত্রে সরকারের কমিটমেন্ট আমি দেখেছি এবং সেই উদ্দেশ্যে এই সরকার যে মানে কার্যক্রম, সকল প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। ইলেকশন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে এবং সরকারের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, তারপরে একটা ইলেকশনের প্রস্তুতির দিকে যাওয়ার সকল ধরনের যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং এর মধ্যে যে এখনো আমাদের জুলাই সনদটা হয়নি, চার্টার যেটা হওয়ার কথা সবার ঐকমত্যের ভিত্তিতে, এর মধ্যে এটাও আমি আশা করি যে এটা যদিও 8 আগস্ট করার একটা ইয়া ছিল কিন্তু করা সম্ভব হয়নি। ঐকমত্য কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে, আমি আশা করি 1 মাসের মধ্যে সেটাও হবে। সরকারের মধ্যে আমি এ ধরনের কোনো ইন্টেনশন দেখি নাই যে আসলে ফেব্রুয়ারির পরে এখানে কারো থাকার আসলে ইচ্ছা আছে বা ফেব্রুয়ারির পরে ইলেকশন না দিয়ে আরো ক্ষমতায় থাকার কোনো প্রয়াস বা কোনো ইন্টেনশন আমি আমার জায়গা থেকে বা আমার অভিজ্ঞতা, আমার বোঝাপড়া থেকে আমি আসলে দেখি নাই। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, সর্বশেষ প্রশ্ন একটি ল্যাজ। কয়েকদিন আগে বিএনপির চেয়ারপারসনের পিএস, মানে যিনি সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন, তিনি বলেছেন যে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার কাছে রয়েছে, যেটি অবশ্য তা আপনার কাছে কি মনে হয়? তিনি যে 8 জনের কথা বলেছেন এর মধ্যে আপনার নাম আছে? বা তিনি কার কথা বলেছেন? মানে ঘুরে ফিরে কি উপদেষ্টার এপিএস এর 200 কোটি টাকার কথাও ওইটার মধ্যে ঘুরে ফিরে আলোচনা হয়েছে। আমার মনে হয় বললে খুব স্পষ্টভাবে বলা উচিত, তার জন্য নাম বলতে তো কোনো সমস্যা নেই যদি ওনার কাছে অভিযোগ এবং প্রমাণ থাকে। এবং যদি দেখেন পরবর্তীতে বিএনপি থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে ওনার বক্তব্য বিএনপির বক্তব্য না এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনিও একটা প্রেস রিলিজ দেওয়ার মাধ্যমে এই বক্তব্যটাকে বিএনপির বক্তব্য বলে ডিনাই করেছেন। এবং আমার মনে হয় যে ওনার কাছে যদি অভিযোগ এবং প্রমাণ থাকে সেটা আরো স্পষ্টভাবে বলা উচিত। এখন তো সেই স্বাধীনতা আছে, এখন তো মানে সরকারকেও গালিগালাজ করা যায়, এখন তো কেউ কাউকে উঠায় নিয়ে যায় না। তো এখানে রাগঢাক রাখার তো কোনো কারণ নেই যদি ওনার কাছে থেকে থাকে। সরকারের গালিগালাজ বলে করা যায় না। সরকার আপনাকে গালিগালাজ করলে বা আপনাকে বকা দিলে বা আপনাকে সমালোচনা করলে নাকি জেল টেল দেওয়া হয়। কয়েকদিন আগে নাকি কি স্কুলের এক বাচ্চাকে জেল দেওয়া হয়েছে ফেসবুকে কি পোস্ট দেওয়ার কারণে। মানে এগুলি আপনারা আমি এখন ওইটা আপনার জন্য প্রশ্ন ছিল না বলে ওইটা এরকম স্পেসিফিক না, কিন্তু আসলে উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বললে কি জেল হয় এরকম আপনি শুনছেন? বা প্রধান উপদেষ্টা? না খালেদ ভাই,
প্রতিদিনই তো হচ্ছে। এখন ফেসবুক খুললেই দেখা যাবে কেউ না কেউ সরকারকে অথর্ব সরকার বলতেছে, বা কোনো একজন উপদেষ্টাকে গালি দিচ্ছে। এই যে পাথর ইস্যু নিয়ে রেজন আপার ব্যাপারে বলতেছে, বা আমার মন্ত্রণালয়ের কোনো ব্যর্থতা সফলতা এগুলো নিয়ে আমাকে গালি দিচ্ছে, এবং ট্যাগ করে করে, এই যে ট্যাগ করলে তো মেনশনে আসে, মেনশনে গিয়ে মাঝে মাঝে আচ্ছা, দেখি যে ট্যাগ করে করেও গালি দিচ্ছে। তো সেটা তো কিছু হচ্ছে না, বা যাই হোক, এখন তো ওই প্র্যাকটিসটাই সরকারের মধ্যে নাই। আপনার সঙ্গে লম্বা আলাপে আমরা অনেকগুলি বিষয় জানতে পারলাম। আপনার বিষয়েও জানতে পেরেছি, আমরা মন্ত্রণালয়ের বিষয়ে জানতে পেরেছি, আপনার এলাকা নিয়েও জানতে পেরেছি। তবে আমার মনে হয় জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, এটা আমার ধারণা, আপনার এই সাক্ষাৎকারটি বা আপনার সাথে এই আলোচনাটি, কথোপকথনটি যদি মুরাদনগরের মানুষ দেখে থাকেন, তারা আপনার অবস্থানটা একদম স্পষ্ট জানবেন, এবং হয়তো ওইখানে যিনি বিএনপির নেতা আছেন জনাব কায়কোবাদ, উনি খুব খুশি হবেন যে আপনি আসলে ওইখানে মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, বা আপনার উদ্দেশ্য সেখানে নির্বাচন করা নয়। এছাড়াও আরও অনেকগুলি বিষয়, সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র, সামরিক বাহিনীর অবস্থান, কাগজে কলমে নানা বিষয়ে আপনি কথা বলেছেন। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি একটু যোগ করতে পারেন, তার আগে আমি আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে রাখি। ও অবশ্যই এই মুহূর্তে, হ্যাঁ জি, আপনি শেষ করেন। এই মুহূর্তে বাংলাদেশ একটা মানে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময় পার করছে, এবং এই বিগত এই 1 বছর বাংলাদেশের এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা এবং রাজনীতি নিয়ে কথা বলার যে পরিবেশ এবং তো প্র্যাকটিসটা তৈরি হয়েছে, আমি মনে করি এটা বাংলাদেশের গণতন্ত্র এবং ভবিষ্যতের জন্য খুব ভালো একটা বিষয়। এবং আমি প্রত্যাশা করব বাংলাদেশের জনগণের কাছ থেকে যে এটা এভাবেই সামনের দিনেও থাকবে, বাংলাদেশের মানুষ কথা বলবে, কোনো সাপ্রেশনে তারা আর দমে যাবে না, এবং বাংলাদেশে এই যে গণতান্ত্রিক পরিবেশ, যেখানে বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ গুলো সঠিকভাবে প্র্যাকটিস গুলো করা যায়, এই পরিবেশটা সামনের দিনও থাকবে। এই জন্য আমার আহ্বান থাকবে সকল স্টেক হোল্ডার, রাজনৈতিক বা সামাজিক স্টাবলিশমেন্ট থেকে শুরু করে সবাই একটা ইতিবাচক এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একসাথে কাজ করবে। মোহাম্মদ সজীব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ভবিষ্যতে আশা করব আপনি যখন রাজনীতি শুরু করবেন তখনও যাতে আপনার সাথে আমাদের কথোপকথন হয়, এবং আপনাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে দর্শকদেরও অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।